চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বাংলার সৌরভ নামে তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এছাড়া জাহাজটি থেকে ৪৭ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বহির্নোঙরে থাকা অয়েল ট্যাঙ্কার আগুন ধরে যায়। ৪ ঘন্টার চেষ্টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়েছে। পুরো জাহাজে বাজতে থাকে ইমার্জেন্সি সাইরেন। জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন। উদ্ধারকারী দল পৌঁছানোর আগে আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে আসে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার করেন জাহাজের ৪৮ নাবিককে, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিক মারা যান। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এরপর বাদ-জোহর বারিধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদ দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ঢাকাতেই সংরক্ষণ করা হবে। আগামীকাল রোববার সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগরে নেওয়া হবে। সেখানে সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ-জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গত ২ অক্টোবর বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়ার তথ্য জানান ছেলে মাহিবি চৌধুরী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন সাবেক এই রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে সাবেক এই রাষ্ট্রপতির বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে এবং নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ ধারা ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের উপর প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। লঘুচাপ ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। যত্রতত্র অনুমোদনহীন ক্ষুদ্র ক্ষুদ্র ডাইং কারখানা গড়ে ওঠায় ধ্বংসের পথে বৈধ ডাইং শিল্প কারখানাগুলো। এছাড়া ভ্যাট ট্যাক্স বেশি হওয়াও এই শিল্প ধ্বংসের দিকে এগুচ্ছে বলে জানান ডাইং শিল্প মালিক সমিতির সভাপতি। তারা বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা বন্ধ করা ও ভ্যাট ট্যাক্স কমানো না গেলে এই শিল্প টিকিয়ে রাখা কঠিন। SM খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় শতাধিক ডাইং শিল্প গড়ে উঠলেও চলছে মাত্র হাতে গোনা কয়েকটি। এই এলাকায় প্রায় প্রতিটি কারখানাতে ATP মেশিন দিয়ে পানি পরিশোধন করা হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয় বলে জানান নির্বাহীরা। বেচারের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড এর মাধ্যমে পানি পরিষ্কার করার পরে আমরা আবার আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে নেই। আমরা এই পানিটা শুধু পরিষ্কারই করি না, এই পানিটা আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে ড্রপ করি। সেই রিজার্ভ ট্যাঙ্কি থেকে আমাদের পানি ৫ তলায় চলে যায়। ওখান থেকে আবার নিচে এসে সমস্ত মেশিনারি যে আছে সব জায়গায় চলে যায়। এই পানিটা আমরা রিইউজ করি। থেকে কাপড় এখানে আসে, এই কাপড়টা প্রিন্ট হয়ে তখন মার্কেটে যায়। এমনিতেই পানি পরিশোধন মেশিন অত্যন্ত ব্যয়বহুল, এর মধ্যে আবার ভ্যাট ট্যাক্সের পরিমাণ বেশি। তাই লোকসান দিয়ে ডজন খানিক কারখানা কোনো রকম টিকে আছে বলে জানান ডাইং শিল্প মালিকরা। এছাড়া যত্রতত্র অনুমোদনহীন অবৈধ ডাইং কারখানা তো আছেই। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের গ্যাস বিল ছিল প্রতি ইউনিট 10 টাকা ৭৪ পয়সা। সরকার হঠাৎ করে এটা আমাদেরকে ১ লাফে ৩০ টাকা করে ফেলল। এই যে ৩ গুণ বেড়ে গেল, ৩ গুণ বেড়ে যাওয়ার পরে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক মার্কেটে রেট আর বাড়াইতে পারি না। বাড়াইতে পারার কারণে, মজুরি বৃদ্ধি না করতে পারার কারণে আমরা
ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। যে সরকার যদি আমাদেরকে হেল্প করে, যে তার একটা জায়গায় বড় করে একটা ইটিভি করলো, আমাদের পানির লাইনটা আমরা দিয়ে দিলাম এবং যার টাকা আসলে আমরা দিলাম, কিন্তু এরকম যদি হয় তাহলে শিল্প কারখানা বাঁচবে, লাখ লাখ শ্রমিক বাঁচবে, আমাদের জন্য ভালো হবে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ভ্যাট ট্যাক্স কমানো ও অনুমোদনহীন অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছেন শ্যামপুর শিল্প মালিক সমিতির সভাপতি। ইটিভির যন্ত্রণার কারণে এখন 8টা থেকে 10টা ফ্যাক্টরি চালু আছে এবং সবগুলা ইটিভি চালু। এক একটা ইটিভি করতে আমাদের 10 কাঠা করে জায়গা দিছে, 1 বিঘা করে জায়গা দিছে সরকারি প্লটে। তাইলে এটার মধ্যে 3 কোটি 4 কোটি টাকা এক একটা ইটিভি লাগে। এই রসায়নলে পড়ে সব চলে গেছে, শুধু 10টা ফ্যাক্টরি চালু আছে এবং এটা আমাদের সমিতির মাধ্যমে আমরা জানি যে এটা নিয়মের মধ্যে চলতেছে, অনিয়মের মধ্যে আমাদের কোনো ইটিভি নাই। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। চিকিৎসক ও জনবল সংকটের কারণে ধুকে ধুকে চলছে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে একদিকে ব্যাহত হচ্ছে উপজেলার প্রায় 5 লাখ মানুষের চিকিৎসা সেবা, তেমনি দূর দূরান্ত থেকে আসা চিকিৎসা নিতে আসা অসুস্থ পরিবারগুলো পড়ছে চরম ভোগান্তিতে। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রান্তিক মানুষের চিকিৎসার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2011 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু জনবল সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে বঞ্চিত হচ্ছেন ওই উপজেলার প্রায় 5 লাখেরও অধিক মানুষ। দূর চরাঞ্চল থেকে আসা মানুষের ভোগান্তি আরও বেশি। স্বাস্থ্য সেবা নিশ্চিতে সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। কোনো ওষুধপাতি ঠিকমতো রোগীকে দেওয়া হচ্ছে না, প্লাস কোনো ডক্টর ঠিকমতো ট্রিটমেন্টও করতেছে না। এক্সরে করার এখানে মেশিন নাই, বাইরের থেকেই করা হইতেছে। নার্সগুলোর ব্যবহার খুবই কড়া, কথায় কথায় রাগে যায়। একটা সরকারি হাসপাতালে যদি ওষুধ কিনতে হয়, স্যালাইন কিনতে হয়, ডাক্তাররা যদি ঠিক রকম সার্ভিস না দেয়, তো সেই দৃষ্টিতে আমি এটাকে খারাপ দৃষ্টিতেই দেখতেছি। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদ, নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফলে প্রতিদিন রোগীর ভিড় সামাল দিতে চরম হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরাও। ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, এজন্য আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি। প্রতিনিয়ত 80-90-100টা পেশেন্ট এখানে অ্যাডমিশন থাকে। বেড অকুপেন্সি রেটের অতিরিক্ত রোগী ভর্তি হচ্ছে। জনগণের যে কাঙ্ক্ষিত যে চিকিৎসাটা সেটাও আমরা দিতে পারতেছি না, এজন্য জনমনে একটু অসন্তোষ তৈরি হচ্ছে। উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকদের বেশিরভাগ মানুষই চিকিৎসা নিতে আসেন জলঢাকার এই হাসপাতালে। গাইনি ও অ্যানেস্থেশিয়ার জুনিয়র কনসালটেন্ট ছাড়া কোনো কনসালটেন্ট নেই। কেন্দ্রীয় ঔষধ সংরক্ষণাগারও অভাব। 2টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সচল থাকলেও নেই রেজিস্ট্রেশন, এমন বাস্তবতা স্বীকার করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্টের চিকিৎসক থাকার কথা 33 জন, বর্তমানে চিকিৎসক আছেন মাত্র 11 জন এবং অন্যান্য জনবল সব মিলে আমাদের 199 জন, কিন্তু আমাদের এখানে জনবল আছেন 111 জন। এই অপ্রতুল জনগণ নিয়ে জনসংকটে আমরা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। হাসপাতালটিতে মোট 199টি পদ থাকলেও কাজ করছেন মাত্র 119 জন। তাই দ্রুত জনবল সংকট কাটিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা সহজ করতে আহ্বান জানান স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। শারদীয় দুর্গাপূজার সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পূজার অন্যতম উপকরণ ঢাকঢোল সহ বাদ্যযন্ত্র তৈরির কারিগররা। বরিশালের গৌরনদী ও আগৈল ছাড়ার কারিগরদেরও বেড়েছে কাজের চাপ। তাই শুধু পুরুষই নয়, এ কাজে যোগ দিয়েছেন নারীরাও। তবে উপকরণের মূল্য বৃদ্ধি ও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের প্রভাবের কারণে হারাতে বসেছে এর পুরনো ঐতিহ্য। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঢাকের শব্দে মাতোয়ারা হবে পূজা মণ্ডপগুলো। সে লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বরিশাল গৌরনদী ও আগুলঝাড়ার বাদ্যযন্ত্র কারিগররা। দুর্গাপূজা উপলক্ষে ঢাক ঢোলের চাহিদা বাড়ে দ্বিগুণ। তাই পুরুষের পাশাপাশি কাজে সহযোগিতা করেন পরিবারের নারী সদস্যরাও। নতুন বাদ্যযন্ত্রের সাথে মেরামত হয় পুরাতনগুলো। পূজা উপলক্ষে আমরা এখন কাজ বাজ বেশি সাময়িকভাবে হয়, তাছাড়া অন্যান্য সময় অনেক কম হয়। আমরা নিজেরা তৈরি করি, সেগুলো বিক্রি করি। একটা ঢাক মজুরি আমরা নতুন করলে 10 থেকে 12,000 টাকা। এখানে আসা লোকজন জানান, প্রতি বছর পূজা আসলেই ঢাকঢোল মেরামত অথবা ক্রয় করতে আসেন তারা। তবে দিন দিন বেড়ে চলছে বাদ্যযন্ত্রের দাম।
আগরজোড়া থেকে ঢাকঢোল মেরামত করার জন্য টর্কি আসে। আমি এই মৃদঙ্গটা সারানোর জন্য টর্কি বন্দরে কৃষ্ণদার দোকানে আসছি। টিনগুলা চাকগুলা বাঁশ কিনে আমরা বানাই নিয়ে যেতে হয়, আর যদি ওনরা বানাই দেয় তাহলে আরো খরচ একটু বেশি পড়বে। পঞ্জিকা মতে আগামী 9 অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবীর নবপত্র কল্পারম্ভ। ওই দিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাসরের বাজনার শব্দ এবং 13 অক্টোবর রবিবার দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে, আর গমন হবে গজ বা হাতিতে। ইলিয়াস কমল, মাইটিভি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জনতার অধিকার প্রতিষ্ঠার জন্যই এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এক দখলদার স্বৈরাচার ভোট ডাকাতকে হটিয়ে বাংলাদেশে যেন আর কোনো নতুন দখলদার ভোট ডাকাত স্বৈরাচার তৈরি না হয়, সেজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। শুক্রবার গাজীপুরের কোনাবাড়িতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, মালিকরা আকাশচুম্বী লাভ করবে আর শ্রমিকরা না খেয়ে মরবে, তা হবে না। কাজেই লাভের একটা সীমা থাকতে হবে, সীমাহীন লাভ করা যাবে না। প্রত্যেকটি কলকারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা গত নির্বাচনগুলোতে কিভাবে বিতর্কিত করে কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছে, এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় নির্বাচনের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ বাতিল করে নাই, করবে, পৌরসভা করেছে। আমরা সরকারের প্রতি দাবি জানাবো, এক প্রজ্ঞাপনে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ। বরিশালের বাকেরগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরি বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার এবং থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে পূজা উদযাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গোৎসব আয়োজক কমিটির উদ্যোগে শুক্রবার শহরের আদর্শ কলেজ হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি AZM রেজওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুখলিসুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি কৈলাস প্রসাদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। শুক্রবার শহরের রামকৃষ্ণ মিশন, কালীবাড়ি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মণ্ডপে মতবিনিময় ও পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন, পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক শ্রীপদ দেব সহ অন্যরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা সহ আইন শৃঙ্খলা সহ অন্যান্য কোনো ব্যত্যয় আছে কিনা এগুলো আমাদের পরিদর্শন করে এগুলো আমাদের খুঁজে বের করা এবং তাদেরকে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা সহ অন্যান্য কোনো ব্যত্যয় আছে কিনা এগুলো আমাদের আইন শৃঙ্খলা সহ অন্যান্য কোনো ব্যত্যয় আছে কিনা এগুলো আমাদের। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা আছে। তারা এই সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে চেষ্টা করছে। শুক্রবার নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরে নিজ বাড়িতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকে আপনাদেরকে একটু স্মরণ করার জন্য আমাদের প্রিয় নেতা
আমাদের আজকের এই শারদীয় পূজা মণ্ডপে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবে সাবেক সাধারণ যুগ্ম সম্পাদক জনাব হুমায়ুন কবির, এই সমস্ত ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের আমাদের আজকের এই শারদীয় পূজা মণ্ডপে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবে সাবেক সাধারণ যুগ্ম সম্পাদক জনাব হুমায়ুন কবির, এই সমস্ত ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের দেশে ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাচনমহল বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা সহ নলছিটি উপজেলার বিএনপির নেতাকর্মীরা। রাজবাড়ীর গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক এম রাশেদুল হক রায়হানের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছে। গতকাল দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করলে পরিবারের ডাক চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যশোরের মনিরামপুরে জামায়াতের পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা শাখার জামায়াতের পেশাজীবীদের আয়োজনে এই মতবিনিময় সভায় পেশাজীবী ফোরামের সভাপতি মোজাহার আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী মনিরামপুর উপজেলা আমির লিয়াকত আলী। চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানি, অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ বেলাল সহ অনেকে উপস্থিত ছিলেন। ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নীতেশ রানে কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ থেকে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নীতেশ রানের দ্রুত শাস্তি দাবি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভারতের মুম্বাইয়ে বিজেপি নেতা নীতেশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কালকিনি ওলামা কল্যাণ পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কালকিনি ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী।
ফরিদপুরের নগরকান্দায় তৌহিদি জনতার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা সদর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি সাংসদ নীতেশ নারায়ণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি কর্মী এনামুল ও হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার উপজেলার কামালপুর বাজারে পেয়ারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল কিশোরগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান সৈয়দপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ নেতাকর্মীরা। পটুয়াখালীর দুমকিতে মাদকমুক্ত সমাজ গড়ি ও সুদ ঘুষ দুর্নীতি সহ সকল সামাজিক অনাচার প্রতিরোধে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার আঙারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্করের সভাপতিত্বে আলোচনা সভায় আঙারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান প্রধান অতিথি ছিলেন। জামালপুরে ফুলকুড়ি আসরের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার জামালপুর ফুলকুড়ি আসর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শিশু সমাবেশ ও মঞ্চনাটকের আয়োজন করে। ফুলকুড়ি আসর জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সবগুলো পশু পাখি যখন আগুন লেগে যাওয়ার পরে বের হয়ে গেল, দিগন্ত জুড়ে কাশফুলের চোখ জুড়ানো সৌন্দর্য আর শরতের শুভ্রতা প্রকৃতি প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ। শরতের সাদা শুভ্রতা নিয়ে মাদারীপুরের ডাসারে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুল দেখতে প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখরিত এই অঞ্চল। মনোরম এ দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। প্রকৃতি প্রেমীরা বলছেন, সোনালী শরতের মিষ্টি গন্ধের স্বাদ নিতে পরিবার পরিজন নিয়ে তারা এখানে ছুটে আসেন। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। শরতের সাদা শুভ্রতা নিয়ে দিগন্ত জুড়ে চোখ ধাঁধানো কাশফুলের সমারোহ প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করে। কাশফুলের সৌরভ না থাকলেও এর নৈসর্গ সৌন্দর্য দেখে মানুষের মন প্রাণ জুড়ে যায়। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় কাশফুলের এমন মনোরম দৃশ্য। কাশফুলের এমন মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। বিকালে কাশফুলটা একটু সুন্দর ফুটছে, আমাদের এই ডাসারের এই কাশফুল বাগানটা অনেক সুন্দর, তাই সবাই আর কি দেখতে আসতেন। এই শরতের কাশবন দেখতে এসে আমরা অনেক আনন্দিত হয়েছি। দেখে মনে হলো যে শরতের আগমনী বার্তা দিল এই কাশবনের ছোঁয়া। নির্মল বাতাসে কাশফুলের দোল খাওয়া শীষ দেখে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ বিকালে ঘুরে বেড়ান কাশবনে। পাশাপাশি ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী হতে নিজেদের ধরে রাখছেন ছবির ফ্রেমে। তো মনোমুগ্ধকর একটা পরিবেশ, এসে অনেক ভালো লাগছে। কাশবনটার জন্য ডাসার একটা প্লেস হয়েছে, এই জন্য আমরা সবাই ডাসার কাশবনে ঘুরতে আসছি। এখানে আমরা বন্ধু বান্ধব এবং বিভিন্ন সহপাঠীদের মানুষদের নিয়ে ঘুরতে আসছি। আমরা না, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা ঘুরতে আসছে এখানে। শরৎ ঋতু বাংলার প্রকৃতিকে সাজিয়ে তোলে কাশফুলের অপার সৌন্দর্যে। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা কাশফুল পছন্দ করে না। প্রকৃতির পালা বদলে কাশফুলের সৌন্দর্যে মানুষ ছুটে আসে কাশবনে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।